হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের টেস্টি টেস্টি অমলেট কারি। যে কোনো নিরামিষের দিনে এইভাবে সয়াবিনের অমলেট কারি রান্না করলে গরম গরম ধোয়া ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। শুধু এই নিরামিষ সয়াবিনের অমলেট কারি দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো সয়াবিনের অমলেট কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 10 টাকা দামের এক প্যাকেট সয়াবিন। এই সয়াবিনগুলো দেখো একদমই ছোট, এরকম কিন্তু ছোট ছোট সয়াবিন পাওয়া যায়। আর এরকম 10 টাকা দামের প্যাকেট পাওয়া যায়, আমি এক প্যাকেট নিয়ে নিলাম। সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিলাম। তারপরে দেখো ছোট ছোট সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। তো দেখো জলটা ফুটে উঠেছে আর সয়াবিনগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন এই সয়াবিনটাকে আমি এই গরম জলের মধ্যে আরও 2 মিনিট একটু ধামাচাপা দিয়ে রেখে দেবো। মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো, তাহলে সয়াবিনটা দেখবে আরও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে জাস্ট 2 মিনিট রেখে দিলেই দেখবে সয়াবিনগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, সাথে আগের থেকে ফুলে দেখো ডবল হয়ে গেছে। তো তারপরে সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এইভাবে একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দিলেই দেখবে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো করে এইভাবে জল চিপে চিপে সমস্ত সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এতে কী হবে, সয়াবিনের মধ্যে যদি কোনো গন্ধ থাকে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। তো দেখো সমস্ত সেদ্ধ করা সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল চিপে চিপে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর তোমরা যদি বড় সয়াবিন দিয়ে করো তাহলে সয়াবিনের মাঝখান থেকে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবে। যেহেতু আমি একদমই ছোট সয়াবিন দিয়ে করছি তাই এর মধ্যে আর ভাঙবো না, এইভাবে গোটা গোটাই কিন্তু অমলেটগুলো তৈরি করব। আর এদিকে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো আলুগুলোকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ভেঙে নেব। একেবারে কিন্তু মিহি করব না, একটু দানা দানা রেখেই কিন্তু আলুগুলোকে এইভাবে ভেঙে নেব। তো আলুগুলোকে দেখো এরকম করে একটু হালকা করে ভেঙে মেখে নিয়েছি, একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে 1 ইঞ্চি মতো আদাকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি ধনেপাতা ব্যবহার করব, তবে ধনেপাতার ডাঁটিগুলো কিন্তু ফেলে দিলে চলবে না। ধনেপাতার ডাঁটিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা একটা মিহি পেস্ট দেখো তৈরি করে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিয়েছিলাম রান্নার তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পুরো মশলাটা দেবো না, এই সময় আমি অর্ধেকটা পরিমাণে বাটা মশলা দিয়ে দিলাম। আর বাকি অর্ধেকটা বাটা মশলা আমি পরে ব্যবহার করব। তো অর্ধেকটা পরিমাণে বাটা মশলা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটাকে এভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। তার সাথে দেখো 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো একদমই সামান্য পরিমাণে গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য জাস্ট 2 চিমটির মতো একটু চিনি আমি দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে যখন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম সয়াবিন মশলা। একটু সয়াবিন মশলা দিলে রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু সয়াবিন মশলাটা দিতে হবে। 1/2 চামচের মতো সয়াবিন মশলা দিয়ে একটুখানি নেড়েচেড়ে মেশানো হলেই সাথে সাথে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলোকে সেদ্ধ করে একটু জল চিপে চিপে তুলে রেখেছিলাম। তো সেদ্ধ করা সয়াবিন দিয়ে দিলাম, তার সাথে আমি সেদ্ধ করা আলুটাও দিয়ে দেবো। আলুটাকে সেদ্ধ করার পরে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে। তো সেদ্ধ করা আলু আর সয়াবিন দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নেব।
তো সেদ্ধ করা আলু আর সয়াবিনটাকে দিয়ে খুব সুন্দর করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। মেশাতে মেশাতে অনেকটা শুকিয়ে গেছে, তাই একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য আলু আর সয়াবিনটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। তাহলে আলু আর সয়াবিনটা মশলার মধ্যে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে সয়াবিনগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো 2 মিনিট সময় ধরে দেখো খুব ভালো করে আলু আর সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো অবশ্যই কিন্তু লবণটা দিতে হবে, তার সাথে আমি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। লবণ আর ধনেপাতা কুচি দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। টেস্টি টেস্টি সয়াবিনের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো এখন এই সয়াবিনের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপরে এই সয়াবিনের পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো সয়াবিনের পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে দেখো আমি নিয়েছি 5 পিসের মতো মিডিয়াম সাইজের পাঁপড়। আমি 5টা অমলেট তৈরি করব, তাই এখানে 5 পিস পাঁপড় নিয়েছি। তো এই পাঁপড়গুলোকে একটু জলের মধ্যে ভিজে নিতে হবে। একবারে কিন্তু সবগুলো পাঁপড় জলের মধ্যে ভেজানো যাবে না, একটা একটা করে পাঁপড় ভিজিয়ে ভিজিয়ে অমলেটগুলো তৈরি করতে হবে। তো প্রথমে আমি দুটো পাঁপড় নিয়েছি, দুটো পাঁপড় একসাথে ভিজিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে পাঁপড়গুলোকে ভিজিয়ে কিন্তু অমলেটগুলোকে তৈরি করতে হবে, নাহলে পাঁপড়গুলো বেশি নরম হয়ে যাবে। আর পাঁপড়গুলো যদি বেশি নরম হয়ে যায় তাহলে অমলেটগুলো তৈরি করতে গেলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে যাবে। তো এখানে আমি দুটো পাঁপড় ভিজিয়ে নিয়েছি, তোমরা একটা একটা করে পাঁপড় ভিজিয়ে এই অমলেটগুলো তৈরি করবে, তাহলে দেখবে খুব সহজে তোমরা অমলেটগুলো তৈরি করতে পারবে। তো তারপরে একটা করে পাঁপড় অন্য একটা প্লেটের মধ্যে নিতে হবে, আর যে প্লেটের মধ্যে পাঁপড়টাকে নেবে সেই প্লেটটাকে কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে। এই ভিজে পাঁপড় শুকনো প্লেটের মধ্যে রাখলে পাঁপড়টা তলা দিয়ে লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পাঁপড়টা ভেঙে যেতে পারে। তার জন্য প্লেটটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নেবে। তারপরে একটা করে পাঁপড় এইভাবে প্লেটের উপরে রেখে পরিমাণ মতো সয়াবিনের পুর দিয়ে সাইড থেকে এইভাবে একটু ভাজ করে দিতে হবে। আর যেহেতু পাঁপড়টা বেশ একটু নরম হয়ে যায়, এইভাবে একটু ভাজ করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে, একটুও কিন্তু ভাজগুলো খুলে যাবে না। যদি দেখো যে ভাজগুলো একটু খুলে যাচ্ছে, তখন সামান্য পরিমাণে জল দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে। তো এইভাবে আমি একে একে প্রথমে 4 পিসের মতো অমলেট দেখো তৈরি করে নিলাম। আর অমলেটগুলো এইভাবে তৈরি করে কিন্তু খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই অমলেটগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলেই কিন্তু অমলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো একে একে আমি 3 পিসের মতো অমলেট প্যানের মধ্যে দিয়ে দিলাম। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে অমলেটগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। উপরটা যেহেতু পাঁপড় দিয়ে তৈরি, ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু অমলেটগুলো ভাজা হয়ে যাবে। দেখে দেখো মনে হচ্ছে একেবারেই কিন্তু ডিমের অমলেট। চট করে কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো নিরামিষ অমলেট, দেখে কিন্তু মনে হচ্ছে একদম ডিমের অমলেট। তো ঠিক একই রকমভাবে আমি বাকি 2 পিস অমলেট ভেজে নেব। আমি আমার প্রয়োজন মতো এখানে 5 পিসের মতো অমলেট এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী এখানে অমলেটগুলো তৈরি করে নেবে। একে একে আমি 5 পিস অমলেট ভেজে নিয়েছি, আর এইগুলো দেখতে দেখো একেবারেই কিন্তু ডিমের অমলেটের মতো দেখতে লাগছে। কেউ কিন্তু চট করে দেখে বুঝতেই পারবে না যে এগুলো ডিমের অমলেট নয়, পুরোপুরি একদমই কিন্তু ডিমের অমলেটের মতো দেখতে লাগছে। আর এই অমলেটগুলো শুধু শুধু এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম অবস্থাতে উপরটা কিন্তু একেবারেই মুচমুচে থাকে, আর ভেতরে টেস্টি টেস্টি সয়াবিনের পুরে ঠাসা, শুধু শুধু খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তারপরে প্যানের মধ্যে আমি আরও 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম 2টো লবঙ্গ, এলাচ, দারচিনি। খুব সুন্দর করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা বাকি মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। তো বন্ধুগণ, নিরামিষি দিনে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। বাট এইভাবে যদি নিরামিষ সয়াবিনের অমলেট কারি রান্না করা হয়, গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। মানে এই অমলেট কারি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়।
তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দেখো একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। একদমই অল্প মশলা আর ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা এইভাবে করতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। একটু গরম জল দিলে ঝোলের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আর যেহেতু অমলেটের ঝোল, ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ অমলেটগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু অমলেট অনেকটা ঝোল টেনে নেবে, তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালো করে ঝোলটাকে প্রথমে রান্না করে নেব। তো 5-6 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব সুন্দর করে দেখো রান্না করে নিয়েছি, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো তারপর আমি ঝোলের মধ্যে এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ সয়াবিনের মশলা। ঝোলের মধ্যে কিন্তু আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না, শুধুমাত্র একটু সয়াবিন মশলা দিয়ে দিলাম, তাতেই কিন্তু ঝোলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো সয়াবিনের মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মেশানোর পরে একে একে সমস্ত অমলেটগুলো আমি দিয়ে দেবো। আর সয়াবিনের অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে অমলেটগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এইরকম করে একটু ঝোল ঝোল করে পাতলা পাতলা করে রান্না করতে হবে, তাহলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তাছাড়া অমলেট কিন্তু প্রচুর ঝোল টেনে নেয়, তাই প্রথম দিকে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে অমলেটগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে ঝোলটাকে রান্না করে নিয়েছি। অমলেটগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো ঘি। যেহেতু নিরামিষ ঝোল, একটু ঘি দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমাদের যদি গন্ধটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু ধনেপাতা কুচি দিয়ে এভাবে একটু হালকা করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সম্পূর্ণ নিরামিষ টেস্টি টেস্টি সয়াবিনের অমলেট কারি একদমই রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর এই রকম নিরামিষ সয়াবিনের অমলেট কারি থাকলে গরম ভাতের প্রথম পাতে আর কোনো কিছুই লাগবে না, শুধু এই অমলেট কারি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।